নমস্কার বন্ধুরা, আমি সুভাষিত সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজ শুভ মহালয়া। সকাল থেকেই গঙ্গার ঘাটগুলোতে মানুষের ঢল। চিরাচরিতভাবে যে জিনিস আমরা দেখে এসেছি, এই দিনটিতেই পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা। ছোটবেলা থেকে এই মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ এবং সেই মহালয়ের পর যে দেবী দুর্গার আবাহন আমাদের বাঙালি জীবনকে সবসময় আকৃষ্ট করেছে এবং আমাদেরকে একটা একটা উন্মাদনার মধ্যে, একটা উৎসব উন্মাদনার মধ্যে আমাদেরকে নিয়ে গেছে। গোটা বছর ধরে পুজোর এই কটা দিন আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকি যে কবে আবার মা আসবেন সেই দুর্গাপুজোর দিনগুলোর জন্য। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই, বিগত প্রায় 10-12 বছরে পশ্চিমবাংলার দুর্গাপুজোর চরিত্র অনেকটাই বদলে গেছে। রং, এর উৎসবের আধিক্য, সবকিছুই। আগেও তো দুর্গাপুজো আমরা ছোটবেলা থেকে দেখেছি, বিভিন্ন প্যান্ডেলে ঘুরতাম, ঠাকুর দেখতাম, কিন্তু কোথাও যেন একটা দৈন্যতার লক্ষণ ফুটে উঠত। বহু পুজো প্যান্ডেলে দেখেছি অতি সাধারণ মাপের প্যান্ডেল, অতি সাধারণ মাপের প্রতিমা, এবং মানুষের মধ্যে পুজো নিয়ে একটা উৎসাহ থাকলেও সেই রকম উন্মাদনা কিন্তু আমরা দেখতাম না, যেটা গত 12-13 বছরে আমাদের চোখে পড়েছে। তার একটা মূল কারণ হচ্ছে যে এই পুজোটাকে প্রমোট করার জন্য সরকারের এগিয়ে আসা। আমরা 34 বছর এই রাজ্যে সিপিএম কে দেখেছি, একটা বামপন্থী সরকার, যারা নীতিগতভাবেই ধর্ম মানে না, পুজো অর্চনায় তাদের কোনো আস্থা নেই, বিশ্বাস নেই। এরকম একটি রাজনৈতিক দল, তারা 34 বছর এই রাজ্যে ক্ষমতাসীন ছিল। তো সেই কারণেই তারা নীতিগতভাবেই এই পুজোকে ঘিরে যে আজকে যে সরকার যে অনুদান চালু করেছেন সেই সমস্ত বিরোধী ছিলেন। এবং সাধারণ মাপের নেতা মন্ত্রী এমএলএ তো বাদ দিন, সাধারণ মাপের নেতা মন্ত্রীরা পর্যন্ত আমরা দেখেছি এই পুজোয় কোনো রকম ভাবে ইনভলভ হতেন না, সিপিএম এর জামানায় সিপিএম এর নেতারা। ফলে পুজোটার একটা দৈন্যতা, একটা কি বলবো, সেটা আমাদের বাঙালি জীবনের কাছে একটা দৈন্যতার ছাপ রেখে যেত। মা দুর্গা আসতেন, মা দুর্গা আবার চলে যেতেন, কিন্তু আমাদের কখনোই সেইভাবে আমরা উন্মাদনায় ভাসতে পারিনি, যেটা গত 10-12 বছরে আমরা আমাদের রংটা পুরো বদলে দিয়েছিল। এখন দুর্গাপুজোকে ঘিরে একটা শুধু 5 দিন নয়, কোথাও কোথাও প্রায় 15 দিন, 20 দিন এবং 1 মাস একটা মেলা বলুন, উৎসব বলুন, একটা উন্মাদনা থাকে, যেটাকে ঘিরে বহু মানুষ তাদের অর্থনৈতিক ভাবে তারা সমৃদ্ধ হন, ও প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তারা বিভিন্ন রকম সামগ্রীর দোকানপাট করে তারা লাভবান হন এবং সেখান থেকে তাদের বছরের বাকি দিনগুলো জীবন নির্বাহ করতে অনেক সুবিধে হয়। এবং আপনারা জানেন যে এই দুর্গাপুজো এখন বিশ্বজনীন হয়ে গেছে। বিশ্ব সকাশে, যেখানে রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রসংঘ
তারা আমাদের এই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে তারা স্বীকৃতি দিয়েছে, হেরিটেজ ঘোষণা করেছে। এবং প্রতি বছর দুর্গাপুজোর পরপরই, মানে বিসর্জনের পরের দিনই আমরা দুর্গা কার্নিভাল দেখার সুযোগ পাই, যেটা আমাদের এই উৎকর্ষতা, দুর্গা পুজোর উৎকর্ষতাকে আরো বেশি সমৃদ্ধ করেছে, বিশ্বের কাছে আরো বেশি করে পৌঁছে দিয়েছে তার সংস্কৃতিকে। কিন্তু এইবারের দুর্গাপুজো, মানে এই বছরের দুর্গাপুজো এই পর্যন্ত মহালয়া আজকে যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে বলতে হয় যে এই পুজোকে ভেস্তে দেওয়ার জন্য, বানচাল করার জন্য একটা চূড়ান্ত রাজনৈতিক ষড়যন্ত্র তৈরির চেষ্টা চলছে, যেখানে আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনায়, তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় আমরা লক্ষ্য করছি যে এক শ্রেণীর ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারদের ভূমিকা কি, আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা কি, এবং সবচেয়ে বড় যেটা আমাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, আদৌ এই পুজো ভালোই ভালোই মিটবে তো? কারণ এ পর্যন্ত আমাদের কাছে যে সূত্র খবর আমাদের কাছে আমরা পাচ্ছি, তাতে আমরা আশঙ্কিত হচ্ছি যে এই তিলোত্তমা ধর্ষণ খুনের বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস বলে বেশ কিছু সংগঠন, তারা কিন্তু পশ্চিমবাংলার রাজ্য সরকারকে মেলাইন করার জন্য, ব্ল্যাকমেলিং করার জন্য তারা ভীষণভাবে উঠে পড়ে লেগেছেন। এবং এ পর্যন্ত আমাদের কাছে এখনো পর্যন্ত যেটুকু সংবাদ জোগাড় করেছি, তার ভিত্তিতে বলতে পারি যে এরা একটা সর্বনাশা স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করছে, যাতে শুধু পুজো নষ্ট হবে এমন নয়, অনেক মানুষের জীবনও চলে যেতে পারে। প্রায় 16টা শ্রেষ্ঠ বারোয়ারি পুজো প্যান্ডেলে নাশকতা চালানোর একটা চক্রান্ত তৈরি হচ্ছে। এটা অসমর্থিত খবর, আমরা যদিও এই খবরের সত্যতা যাচাই করিনি, করার আমাদের পক্ষে সম্ভবও নয়। একদমই কানাঘোষায় লোক মুখে শোনা কিছু মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যেটুকু বর্ণনা করেছেন, তা থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, তার জন্য এই ভিডিওতে এই প্রসঙ্গটা তুলতে বাধ্য হচ্ছি, যে একটা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে আজকে দাঁড়িয়ে যে সমস্ত সংগঠনগুলো তিলোত্তমা ধর্ষণ ও খুনের বিচার চেয়ে রাস্তায় নামছেন, তারা হয়তো অনেকে নিজেরাই জানেন না যে তাদেরকে সামনে রেখে পেছন থেকে কোন অশুভ শক্তি কি ধরনের আত্মঘাতী ঘটনা ঘটাতে পারেন, এবং তাতে কি ধরনের ঘটনা শিকার পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে হতে পারে। একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা হচ্ছে বর্তমান যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তার সৌজন্যতা বলুন, ভদ্রতা বলুন, এইসব দেখাতে গিয়ে নিজের দুর্বলতা অনেক বেশি প্রকট করে ফেলেছেন। তিনি ডাক্তারদের, জুনিয়র ডাক্তাররা যখন স্বাস্থ্য ভবনে আন্দোলন করছিলেন, তখন সেই আন্দোলনের তিনি গেছিলেন, তাদের আন্দোলনের মাঝখানে গিয়ে তিনি কয়েকটা কথা বলেছিলেন, যে কথাগুলো কিন্তু আজকে তার কাছে বুমেরাং হয়ে ফিরছে।
তিনি বলেছিলেন যে আমি আন্দোলন থেকে উঠে আসা মানুষ, তাই কোনো গণ আন্দোলন বিরুদ্ধে আমি কোনো রকম রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করব না। ফলে যেটা হয়েছে, কিছু মানুষ বুঝে গেছেন, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বুঝে গেছেন, রাজনৈতিক সংগঠন বুঝে গেছে যে আমরা আর যাই করি, এই সরকার আর যাই করুক, আমাদের ওপর নিপীড়ন নির্যাতন চালাবে না। দেখুন, 1977 সালে সিপিএম পার্টি যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে সিপিএম পার্টির নেতৃত্বে, তখন সিপিএম পার্টির রাজনৈতিক নেতৃত্ব প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু, শীর্ষ নেতৃত্ব সরোজ মুখার্জি, তারা প্রায় সময়, আমাদের তখন বয়স অনেক কম ছিল, ছোট ছিলাম, কিন্তু বিভিন্ন সবাই যখন তারা বক্তৃতা রাখতেন, আমরা তাদের বক্তৃতা শুনতাম। তখন তারা একটা কথা বলতেন যে আমরা গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং গণতান্ত্রিক আন্দোলনের ওপর কখনোই পুলিশ নির্যাতন করবে না, পুলিশ কখনোই মানুষের ওপর অত্যাচার করবে না। কিন্তু এটা তারা মাইকে বলতেন, মঞ্চে উঠে বলতেন, সভা সমিতিতে বলতেন, প্রকাশ্যে বললেও তারা কিন্তু সেই পথ মারাননি। 1977 সালে সিপিএম পার্টি ক্ষমতায় আসার পরই 1979 সালে তারা মরিচঝাঁপি গণহত্যাকাণ্ড সূচনা করেছিল, যেখানে প্রায় 150 মানুষকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে কলকাতা পোর্ট বন্দর এলাকায়, শান্তিপুরে সেচের দাবিতে আন্দোলনরত কৃষকদের আন্দোলনে বিভিন্ন সময় পুলিশকে নির্মমভাবে ব্যবহার করতে দেখা গেছে এবং গুলি চালিয়ে মানুষকে হত্যা করতে দেখা গেছে। একটা বা দুটো নয়, প্রায় কয়েকশো ঘটনায় পুলিশ বহু মানুষকে হত্যা করেছে। সুতরাং ক্ষমতায় আসার জন্য বা ক্ষমতায় আসার আগে অনেক রাজনৈতিক দল অনেক কথাই বলে, কিন্তু তারা যখন ক্ষমতার অলিন্দে ঢুকে, যখন তারা শাসক হয়ে বসে, তখন তাদেরকে মাথায় রাখতে হয় যে আগে প্রশাসনকে আমার কঠোর হতে হবে, তা না হলে কিন্তু মানুষের বিশৃঙ্খল মানুষকে রোখা সম্ভব নয়। সিপিএম ঠিক এইটা করেই 34 বছর পশ্চিমবাংলার রাজ্যপাট চালিয়ে গেছে। কেউ এ নিয়ে কখনো প্রশ্ন তোলেনি। যখন 1993 সালে ধর্মতলায় 14 জন যুব কংগ্রেস কর্মীর আন্দোলনে মারা যান পুলিশের গুলিতে, সেই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যাওয়ার পরেও 1996 সালে লোকসভা বিধানসভা নির্বাচনে সিপিএম বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতে এসেছিল। বোঝা গেছিল যে এতগুলো মানুষের জীবন চলে যাওয়াটাকে মানুষ খুব একটা গুরুত্ব দেননি। কারণ ওই যে বললাম, সিপিএম পার্টি বা বামফ্রন্ট তারা রাষ্ট্রশক্তিকে সবসময় ব্যবহার করেছে মানুষের বিশৃঙ্খল আচরণের, মানুষের বিশৃঙ্খলতার বিরুদ্ধে শক্তি হিসেবে ব্যবহার করেছে, যার কঠোরতা করতে গিয়ে অনেক সময়, বেশিরভাগ সময় তারা পুলিশকে নির্মমভাবে ব্যবহার করেছে। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সেই রাস্তাতে একদমই হাঁটতে রাজি নন, এবং যার ফলে তিনি যখন স্বীকার করেছেন যে তিনি গণ আন্দোলনের উপরে যারা করছেন তাদের আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা নাই থাকুক,
কতটা সেই আন্দোলনের যৌক্তিকতা আছে সেসব বিচার না করে তিনি কোনো আন্দোলনের ওপরে কোনোভাবেই পুলিশি নির্যাতন করবেন না। ফলে আমরা কি দেখছি? আমরা দেখছি কিছু মানুষ সবসময় উচ্ছৃঙ্খল আচরণ করেই চলেছেন এবং সেই উচ্ছৃঙ্খল আচরণের ফলে প্রতিদিন আমাদের সমাজ জীবনের মধ্যে একটা বিশৃঙ্খল মনোভাব দানা বাঁধছে। এখন দেখবেন বাসে, ট্রামে, ট্রেনে সর্বত্র একটা ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে মানুষ চলাফেরা করছে, যেখানে পুলিশের ওপর এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে যেখানে কোনো পুলিশ তার নিজস্ব নিরাপত্তা বলে কিছু নেই। সে মানুষকে কি নিরাপত্তা দেবে? যে কোনো ঘটনাতেই আমরা লক্ষ্য করছি যে মানুষ পুলিশের সাথে সংঘাতে জড়াতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কোনো ভয় ডর নেই। কিন্তু এই পরিস্থিতি কিন্তু না কংগ্রেস আমলে ছিল, সেই সময় ৭২ থেকে ৭৭ কংগ্রেসের আমলে আমরা গৃহ নিয়োগীর মতো একজন দাপুটে পুলিশ অফিসারের নাম শুনেছি যে নির্মমভাবে নকশাল নেতা কর্মীদের হত্যা করেছে। তার পরবর্তী সময় ৩৪ বছর সিপিএম এর জামানায় বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন নির্মমভাবে বিরোধী দলের ওপর অত্যাচার করেছে। এই মমতা ব্যানার্জিকে রাইটার্স বিল্ডিং এর ভিতর থেকে চুলের মুঠি ধরে তাকে চূড়ান্ত হেনস্থা করে রাত্রিবেলা সেন্ট্রাল লকআপে ভরে দেওয়া হয়েছিল। সেসব ঘটনা তো আমরা দেখেছি, পুলিশের সেই ভূমিকা। কিন্তু আজকে পুলিশকে একদম পরিষ্কার ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে মানুষের মধ্যে বিরোধী দলের যারা রাজনৈতিক নেতা কর্মী যারা আছেন তারা খুব স্বাভাবিকভাবেই একটা বিশৃঙ্খল মনোভাব তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা তাতে অনেকটা সফলও হয়েছেন বলা যায়। এটা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধানের এটা ভূমিকা হতে পারে না। প্রতিটা প্রশাসকের কিন্তু মাথায় রাখতে হয় যে আমার প্রশাসনটাকে কঠোরভাবে পরিচালনা করতে হবে। সেখানে যদি প্রয়োজন পড়ে কিছু কিছু ক্ষেত্রে নির্দয় হতে হবে। এই যে আজকে জুনিয়র ডাক্তাররা পুনরায় কর্মবিরতি শুরু করলেন, একটা অদ্ভুত ট্রেন্ড লক্ষ্য করুন, যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যার রায়কে মেনে নেওয়া ছাড়া আমাদের কারোর বিকল্প কোনো রাস্তা নেই, সেই সুপ্রিম কোর্টের রায়কে প্রতিদিন প্রতি পদে ভায়োলেশন করে পদদলিত করে এই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের মতো করে আন্দোলন পরিচালনা করে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, সর্বোচ্চ আদালতকে মিসলিড করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মক্ষেত্রে তারা সমানভাবেই কাজ করছেন, কোনো গাফিলতি নেই, কোনো নেগলিজেন্সি নেই। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার পুরো উল্টো ঘটনা, যেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আজকে সরকারি হসপিটালগুলোতে গিয়ে চিকিৎসা না পেয়ে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়ছে। এটা হবে কেন? এটা হচ্ছে কেন? এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে?
আজকে সেই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারকে পর্যন্ত নির্দ্বিধায় পদদলিত করতে পারে, এত ক্ষমতা, এত জোর এই মানুষগুলোর পাশে কারা যোগাচ্ছে? আজকে এই ডাক্তার, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, এই কর্মবিরতি কিন্তু শুধুমাত্র তিলোত্তমার সুবিচার পাওয়ার জন্য নয়। এই কর্মবিরতির পিছনে আমাদের রাজ্যের কর্পোরেট যে সমস্ত নার্সিংহোম হসপিটালগুলো আছে, তাদের একটা নেপথ্যে তাদের একটা খেলা আছে। যারা দীর্ঘদিন ধরেই পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রের ব্যাপক উন্নতিতে, সরকারি স্বাস্থ্য পরিষেবায় ব্যাপক উন্নতির ফলে মানুষ যেভাবে দলে দলে সরকারি ক্ষেত্রে তারা স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাচ্ছিলেন, সেই পরিষেবাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য তারা আজকে এই তিলোত্তমা ঘটনাটাকে জাস্ট একটা ইস্যু করে তারা কিন্তু পিছন থেকে মদত যোগাচ্ছেন এই জুনিয়র ডাক্তারদের, এবং টাকা, অর্থ সবকিছু তারাই জোগাড় নিচ্ছে। আজকে বিষয়টা দেখুন, 9ই আগস্ট ঘটনার যেদিনকে তিলোত্তমার নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, সেই দিন আমি উপস্থিত ছিলাম 9ই আগস্ট সকালবেলা আরজিকর হসপিটালে। সেদিন রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রথম যে প্রেস কনফারেন্সটা করা হয়েছিল, তাতে তারা বলেছিল যে 5টা মূলত দাবি তারা হসপিটালের অধ্যক্ষের কাছে রেখেছেন। সেই 5টি মূল দাবির মধ্যে ছিল পোস্টমর্টেম করতে হবে হসপিটালে, এবং তাদের সামনে 5 জন ডাক্তারের সামনে পোস্টমর্টেম করতে হবে, এবং তারা এই যে দাবি করেছিলেন সেই দাবির সমর্থনেই পোস্টমর্টেম হয়েছিল, এবং সেই পোস্টমর্টেম রিপোর্টের সেই সব ডাক্তারদের স্বাক্ষরও ছিল। অথচ পরবর্তী সময় বলা হলো যে এই পোস্টমর্টেম করাটাই নাকি অনৈতিক হয়েছে। এরই বিরুদ্ধে কেন এত তাড়াতাড়ি পোস্টমর্টেম করা হবে, সেই নিয়েই ডাক্তাররা আন্দোলন শুরু করলেন এবং কর্মবিরতি চালিয়ে গেলেন। আজকে পর্যন্ত এই যে সমস্ত ডাক্তাররা সেদিনকে এই দাবি তুলেছিলেন যে অবিলম্বে পোস্টমর্টেম করতে হবে এবং সেটা সরকারি হসপিটালের ভিতরেই করতে হবে, তাদেরকে একজনকেও সিবিআই ডেকেছে? একজনকেও কাস্টাডিতে নিয়েছে? কেন নেয়নি? যে খুন ধর্ষণের ঘটনায় আজকে জুনিয়র ডাক্তাররা এত বেশি সোচ্চার, এত বেশি আন্দোলনমুখী, সেই জুনিয়র ডাক্তারদের একাংশের বিরুদ্ধেই তো এক ধরনের অভিযোগ উঠছে যে এই নৃশংস হত্যাকাণ্ডে তাদের হয়তো বা কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সাপোর্ট ছিল বা তাদের কোনো মদত ছিল। একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে এই আন্দোলনটাকে দীর্ঘায়িত করে সমাজ জীবনে একটা চরম দুর্ভোগ তৈরি করার একটা চেষ্টা চলছে। অবশ্যই এর পিছনে কিছু রাজনৈতিক দল এবং ওই প্রথমেই বললাম কিছু কর্পোরেট হসপিটাল তারা মদত যোগাচ্ছে, কিছু বেসরকারি স্বাস্থ্য মাফিয়া তারা মদত যোগাচ্ছেন। কিন্তু সমস্ত কিছুর ওপরে যে জিনিসটা আজকে স্বীকার করতেই হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার
দুর্বলতা তিনি এমনভাবে প্রকট করেছেন, ফলে আজকে এই জুনিয়র ডাক্তারদের মাদারিকা খেল আমাদের দেখতে হচ্ছে। এই রকম একটা চরম অবস্থা, যখন একটা উৎসবের মুহূর্ত তৈরি হয়ে রয়েছে, বাঙালির সেরা উৎসব, যে সময়টা অত্যন্ত জরুরি মানুষের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। আচ্ছা বলুন একটা জিনিস, সেটা হচ্ছে যদি কখনো পুলিশ তার নিরাপত্তার দাবিতে বলে আমার নিরাপত্তা না দিলে আমি ডিউটি করব না, তাহলে রাজ্য চলবে, দেশ চলবে? যদি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে একজন সেনা তিনি যদি বলেন আমার নিরাপত্তা না দিলে আমি যুদ্ধ করব না, তাহলে দেশটা টিকবে? আজকে কোন জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা এই সমস্ত বারবার বিভিন্ন দাবি তুলে কাকে হেনস্থা করার চেষ্টা করছেন? যুদ্ধটা কার বিরুদ্ধে করছেন? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে? একদমই না। আপনারা বিচার চাওয়ার নাম করে যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেটা মানুষের বিরুদ্ধে করেছেন, প্রান্তিক গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এবং আপনারা চাইছেন যে গরিব মানুষ বিপদে পড়ুক, এবং বিপদে পড়ে সে সর্বশান্ত হোক, গিয়ে বেসরকারি ক্ষেত্রে তারা ট্রিটমেন্ট করে সর্বশান্ত হোক। কারণ এই যে জুনিয়র ডাক্তার, এরা কোনো সাধারণ ঘর থেকে খুব একটা আসে না। শতকরা 70% জুনিয়র ডাক্তার তারা এলিট সোসাইটির ঘর থেকে, তাদের পরিবারের মধ্যে দেখবেন 2-3 করে ডাক্তার দেখা যাবে, যারা বিশাল টাকা ফিজ নিয়ে রুগী দেখেন, পেশেন্টরা দেখেন। এরকম এদের পরিবারের মধ্যে এরকম খুঁজলে বহু পাওয়া যাবে। এরা কোনোদিন সামাজিক কোনো দায় বা দায়িত্ব নিয়ে এরা কাজ করে না। এদের সেই রকম পরিবার থেকে শিক্ষাও এরা পায় না। না হলে আজকের দিনে দাঁড়িয়ে আন্দোলন তো করাই যেত। রুগী পরিষেবাটা চালু রেখেও আন্দোলন করা যায়, অতীতে এরকম ঘটনা ঘটেওছে। রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করে সরকারের থেকে দাবি আদায়, এটা একদম অসম্ভব এরকম ঘটনা নয়। সিপিএম এর জামানায়, বামফ্রন্টের জামানায় আমরা দেখেছি, তখনও বিভিন্ন সময় সরকারি হসপিটালে গাফিলতি, ডাক্তারদের গাফিলতি, নেগলিজেন্সির কারণে অনেক সময় পেশেন্ট পার্টির সাথে বচসা, মারামারি, হাতাহাতি অনেক কিছু ঘটেছে, গ্রেপ্তার অনেক কিছু ঘটেছে, পেন ডাউন স্ট্রাইক সব আমরা দেখেছি। কিন্তু এরকম একটা রণংদেহী একদম কর্মবিরতির নামে একদম অচল অবস্থা তৈরি করা, নৈরাজ্য সৃষ্টি করা, সত্যি বলতে কি, যদি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির জায়গায় আজকে যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় থাকতো, নির্দ্বিধায় বলতে পারি এই ডাক্তার বাবুদের কিন্তু একজনেরও শরীরের 206টা হাড় গোটা থাকতো না। এবং আমরা তো সিপিএম এর জামানায় দেখেছি 83 সালে, 87 সালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনের অধিকাংশ দাবি মানুষের স্বার্থে, রোগীর স্বার্থে ছিল। তা সত্ত্বেও হসপিটালের ভিতর পুলিশি নির্যাতনের ঘটনা ঘটেছিল। অথচ এখন পুলিশকে রোজ গালাগাল দিয়ে, অকথ্য ভাষায়
পুলিশকে গালাগাল দিয়ে এরা দিব্যি রয়েছে, তার কারণ একটাই, এরা বুঝে গেছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বীকার করেছেন তিনি কোনো আন্দোলনের ওপরে কখনো পুলিশি নির্যাতন নামিয়ে আনবেন না। আর সেই নির্যাতনের ভয়টা কেটে যাওয়ার কারণেই আজকে শুধু কর্মবিরতি নয়, গোটা বাংলায় একটা চূড়ান্ত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এবং সবচেয়ে বড় দুঃখের কথা যে এই পুজো, যে পুজোটাকে ঘিরে বাঙালির একটা বিশাল অর্থনৈতিক ঘটনা, একটা অর্থনৈতিক একটা কি বলবো লেনদেন চলে, বহু মানুষ এই সময়টা তারা দুটো পয়সা রোজগার করে নেয়, সেই তাদের পর্যন্ত পেটে লাথি মারার চক্রান্ত চলছে। এই পর্যন্ত আমরা যে বলছিলাম যেটা, যে প্রায় 16টার মতো কলকাতা শহরের পুজো প্যান্ডেলে চূড়ান্ত অশান্তি করার একটা গোপন ষড়যন্ত্র, যেটা আমরা সম্পূর্ণ অসমর্থিত। আমাদের কাছে এই তথ্য, এই খবর আমাদের কাছে এসছে, কিন্তু আমরা মনে করি এরকম কোনো ঘটনা নিশ্চয়ই পুলিশের কাছে সেই ইনফরমেশন আছে এবং পুলিশ সঠিক সময় সঠিক পদক্ষেপ নেবে। আমাদের কলকাতা পুলিশের ওপর সেই আস্থাটুকু আমাদের এখনো আছে। কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করছেন তাদের শক্তি জোগালো কে? পরোক্ষে এই শক্তিটা কিন্তু আজকে যারা করছেন তাদের এই সাহস জুগিয়ে দিলেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি আবারও বলছি, আমি যোগী আদিত্যনাথের সরকারের বিরোধী, কিন্তু প্রশাসন চালাতে গেলে যে কঠোরতা নেওয়া প্রয়োজন সেটা কিন্তু নিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অসুবিধা হচ্ছে। কেন অসুবিধা হচ্ছে না, তিনি নিজে বারবার নির্যাতিত হয়েছেন, পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, শাসক দলের দ্বারা নির্যাতিত হয়েছিলেন। তো সেই কারণে তিনি সেই নির্যাতন করতে পারবেন না। আর এই দুর্বলতার জন্যই কিন্তু আজকে এই সমস্ত নৈরাজ্যবাদীরা তারা নৈরাজ্য সৃষ্টি করে চলেছেন। আজকে মহালয়ের দিন সকালবেলা গঙ্গাঘাটে লাখো লাখো মানুষ, হাজারে হাজারে মানুষ তারা এসছেন। কুমারটুলিতে সারাদিন ঘুরেছি, দেখেছি তরুণ যুবক যুবতীদের মধ্যে সেই পুজোকে ঘিরে একই রকম উৎসাহ উদ্দীপনা। তারা এই সমস্ত আন্দোলনের কোনো কিছুকে গুরুত্বই দিতে চায় না, তারা তাদের মতো করে পুজোটাকে এনজয় করতে চাইছে। কিন্তু সেই এনজয় করার ক্ষেত্রে একটা আশঙ্কা, একটা আতঙ্ক সৃষ্টি করছে, যেটা আমাদের মতো মানুষদেরকে বেশি করে ভাবাচ্ছে যে আমার সন্তান কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে কোনো বিপদে পড়বে না তো? আপনার সন্তান কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে গিয়ে কোনো ঘটনার সম্মুখীন হয়ে বিপদে পড়বে না তো? একটা চূড়ান্ত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, শুধু এইটুকুই, বাকি তো সময় বলবে। আজকে শুভ মহালয়ের দিন, দেবী দুর্গার কাছে একটাই আমাদের প্রার্থনা থাকবে, অশুভ শক্তির বিনাশ করো, শুভ শক্তির যেন জয় হয়। এইটুকু শুধু আমরা কামনা করতে পারি, এর বাইরে আমাদের আর কিচ্ছু করার নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন।